আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আইপিএল এর অকশন অনুষ্ঠিত হয়েছে এবং এবারের যাত্রায় 2026-এর আইপিএল এর জন্য নিলামে একটা মিনি অকশন তৈরি করা হয়েছিল। কারণ প্রত্যেকটা দল তারা তাদের খেলোয়াড়দেরকে রিটেইন করার একটা সুযোগ পেয়েছিল এবং সেই জায়গাটা থেকে অনেকেই তাদের দল আগেভাগেই গুছিয়ে রেখেছিল। কিছু অ্যামাউন্ট বাকি ছিল এবং কিছু খেলোয়াড়দের একটা তালিকা ছিল যেখান থেকে তারা তাদের দলটাকে পুরোপুরি কমপ্লিট করবে। সো ওই জায়গা থেকে আইপিএলের নিলামটা যখন গতকাল হয়েছে সেই জায়গায় বাংলাদেশি যারা ফ্যান্স রয়েছে তাদের জন্য আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ 7জন ক্রিকেটার বাংলাদেশের তারা ওই আইপিএল নিলামে বা মিনি অকশনে তাদের নাম দিতে পেরেছিলেন বা তাদের নামটা লিস্টের মধ্যে ছিল। এবং এই জায়গাটা আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার। অকশনের যে বিষয়টা আপনারা সাধারণত খেয়াল করেন যে একটা সিরিয়াল নাম্বার থাকে এবং সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আসলে ডাকতে থাকা হয়। সো আলটিমেটলি দেখা যায় যে আইপিএল এর অকশনের কোন সিরিয়ালে কোন প্লেয়ারটা পড়ছেন সেটার উপর অনেক সময় তার ভাগ্য ডিপেন্ড করে। ঠিক যেমন গতকাল মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে রেকর্ড করেছেন, সেই বিষয়ে আসবো পরে, বাট রেকর্ডটা তিনি আরও বড়োভাবে করতে পারতেন কিনা সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাই। কারণ জাস্ট তালিকায় একটু পেছনের দিকে থাকার কারণেই কি তিনি এই অবস্থায় পড়েছেন কিনা সেই বিষয়টাও আসলে আমাদের আলোচনা করে নেওয়া দরকার। এই কয়েকদিন আগে বিপিএলেরও অকশন হয়েছিল এবং 12 বছর পর প্রথমবারের মতো নিলামে অনুষ্ঠিত হয়েছিল বিপিএল। সেই জায়গাটাতেও আমার কাছে মনে হয়েছে যে লিটন দাসেরও একটা সিমিলার ফেট আসলে পড়তে হয়েছিল তাকে। কারণ দুজনই ক্যাটাগরি এতে ছিলেন, দুজনকেই দল পেত, কোনো না কোনো দল তাদেরকে নিত, বাট প্রথম নামটা যে উঠবে তার জন্য আসলে দলগুলো পেছনে ছোটা শুরু করলে পরবর্তীতে দ্বিতীয় যেই পার্সনটা থাকে তার জন্য হয়তো এনাফ অ্যামাউন্ট তাদের যেই লিমিটেড বাজেট রয়েছে তার মধ্যে বাকি থাকে না এবং সে কারণে হয়তো সেই বিডিং ওয়ারটা অতটা স্ট্রং হয় না। সো শুরুর দিকের সিরিয়ালে যারা থাকেন তাদের একটা অ্যাডভান্টেজ থাকে বলা যেতে পারে। এবং নাইম শেখের ক্ষেত্রে সেটা একটা লটারির মাধ্যমেই হয়েছিল, যে তার নামটা আগে উঠেছিল, লিটনের নামটা পরে উঠেছিল এবং নাইম শেখ দেখা গেছে যে 1,10,00,000 টাকায় তিনি চট্টগ্রাম রয়্যালসে গিয়েছেন এবং তারপর লিটন দাসকে রংপুর রাইডার্স নিয়েছে 70 লাখ টাকায়। সো এই বিষয়টা আইপিএলেও আমরা লক্ষ্য করলাম এবার। বাংলাদেশের যে 7জন খেলোয়াড় আছেন, যেটা গতকালও কথা বলেছিলাম যে পুরা একদম বোলিং লাইন আপ নিয়ে বাংলাদেশের এই লাইন আপটা সেট আপ করা ছিল, যেখানে মুস্তাফিজুর রহমানের পাশাপাশি শরীফুল, তাসকিন, তানজিম সাকিব, নাহিদ রানা তারা ছিলেন এবং স্পিনারদের মধ্যে ছিলেন রিশাদ এবং রাকিবুল। সো এই 7জনের নাম লিস্টের মধ্যে ছিল। তবে এখানেও একটা বিষয় থাকে যে আপনার প্রথম কয়েকটা সেটে আইপিএলের অকশনটা অনুষ্ঠিত হয় এবং সেই সেটগুলোর মধ্যে যারা হাই প্রাইসড একটা ট্যাগ নিয়ে এসেছেন, ফর এক্সাম্পল 2 কোটি রুপি হচ্ছে সেটা সর্বোচ্চ বেস প্রাইস। সো সেখান থেকে নিচে যাওয়া পর্যন্ত কিছু সেট তৈরি করা হয় এবং সেই সেটগুলোর বিবেচ্য বিষয় থাকে টাইপোলজি। ফর এক্সাম্পল বোলিং অলরাউন্ডার, ফাস্ট বোলিং অলরাউন্ডার, ওই জায়গার মধ্যে কয়েকজন প্লেয়ারের একটা সেট তৈরি করা হয়। সেখানে দেশি ক্রিকেটার থাকতে পারেন, সেখানে ইন্ডিয়ান লোকাল ক্রিকেটাররা থাকতে পারেন। এভাবে করেই একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে সব মিলিয়ে 6টা সেটে প্রথমে অকশনটা তৈরি করা হয়, যেখানে প্রত্যেকটা খেলোয়াড়ের নামই ডাকা হয় সিরিয়াল ধরে। এবং তারপরের যে রাউন্ডগুলো হয় সেখানে আসলে অ্যাক্সেলারেটেড রাউন্ড সেটাকে বলা হয়। তার আগে একটা বড় ব্রেক দেওয়া হয়, দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে যারা অকশনিয়ার আছেন তাদের কাছে একটা তালিকা পাঠান যে এই খেলোয়াড়দের নামটা আপনারা দয়া করে নিলামের তালিকায় উঠাবেন এবং তাদের মধ্য থেকেই একটা চয়েস করা হবে। কারণ প্রচুর খেলোয়াড় রয়েছেন, বিশাল বড় একটা লিস্ট রয়েছে। সো সেই লিস্টের সবগুলো খেলোয়াড়ের নাম তো একে একে বলে দেওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। সো তারা অ্যাক্সেলারেটেড রাউন্ডের মধ্যে খেলোয়াড়দেরকে বাছাই করেন বেসড অন ফ্র্যাঞ্চাইজিগুলো কোন কোন খেলোয়াড়দের উপর ইন্টারেস্টেড তার আগেভাগেই তারা জানিয়ে দেন যে এই তালিকা থেকে এই খেলোয়াড়দের আপনারা নাম উঠিয়ে রাখতে পারেন। সো সেই খেলোয়াড়দের নামই উঠানো হয় এবং তারপর যদি কেউ নিতে চায় নিল, না হলে সে আনসোল্ড থাকলো, ব্যাপারটা এরকমভাবে যাবে। সো প্রথম 6টা সেটের ভিতরে আনফর্চুনেটলি মুস্তাফিজুর রহমানের নামটা ছিল না, তার সিরিয়াল নাম্বার ছিল 101। সো তার আগেই অলরেডি 100 জনের নাম চলে যাওয়ার কথা এবং প্রথমে সেটের মাধ্যমেই অনেকগুলো খেলোয়াড়ের নাম চলে গিয়েছিল। 6 সেটে সবগুলো খেলোয়াড়ের নাম যখন চলে যায়, তারপর অ্যাক্সেলারেটেড রাউন্ডের যেই প্রথম ধাপটা সেই জায়গার ভেতরে মুস্তাফিজুর রহমানের জায়গাটা চলে আসে। এবং ইন্টারেস্টিংলি যেটা হয়েছিল, পাথুম নিসাঙ্কা তিনি তার বোধহয় 72তম বা 73তম সিরিয়ালে ছিলেন পাথুম নিসাঙ্কার নামটা যখন উঠেছে। এবারের মিনি অকশনে সবচেয়ে বেশি অ্যামাউন্ট যাদের হাতে ছিল তারা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, কারণ তারা বেশ কিছু বিদেশি খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে এবং সে কারণে ফরেন প্লেয়ারদেরকে কেনার জন্য তাদের ফান্ডের স্টকটাও বেশি ছিল, বাকিদের তুলনায় সবচেয়ে বেশি ছিল পাওয়ারের হিসেবে বা টাকার অ্যামাউন্টের হিসেবে তাদের অ্যামাউন্টটাই সবচেয়ে বেশি ছিল। সো কলকাতা নাইট রাইডার্স আমার কাছে মনে হচ্ছে যে তারা বোলিং লাইন আপটাকে বেটার করার জন্য তারা বিদেশি বোলার খুঁজছিল, বিদেশি পেসার খুঁজছিল এবং সে জায়গায় পাথিরানার নামটা যখন আগে চলে আসে
তারা কিন্তু বিডে গিয়েছে এবং বিডিং একটা ওয়ার হয়েছে। শেষ পর্যন্ত বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তারা লড়াই করতে করতে অঙ্কটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে 2 কোটি রুপি থেকে সেটা 18 কোটি রুপিতে পৌঁছে যায় এবং 18 কোটি রুপি পাথিরানার দাম হয়। শ্রীলঙ্কান পেস বোলার পাথিরানা, যিনি কিনা শ্রীলঙ্কার ন্যাশনাল টিমেই আসলে রেগুলার বেসিসে টি-20 স্টার্টিং 11-এ কিন্তু সুযোগ পান না, তবে তার একটা চাহিদা রয়েছে আইপিএলে ডেফিনেটলি। এর আগের সিজনগুলোতে আমরা দেখেছি যে পাথিরানার একটা আলাদা চাহিদা আছে এবং সেটাই তারা ব্যবহার করার চেষ্টা করেছেন। কলকাতা নাইট রাইডার্সের যেহেতু বিদেশি পেস বোলার প্রয়োজন, তারা কিন্তু সেই কাজটা করে নিয়েছে এবং পাথিরানাকে যখন 18 কোটিতে তারা নিয়ে নিয়েছে তখনও কিন্তু তাদের বাজেটটা কমে গেছে এবং তারা লক্ষ্য করছিল যে নেক্সট মুস্তাফিজুরের নামটা কখন আসে, কারণ তার আগ পর্যন্ত তারা অন্য কোনো প্লেয়ারদের জন্য বিড করছিল না এবং অ্যাক্সেলারেটেড রাউন্ডে দেখা গিয়েছে যে বেশ কিছু খেলোয়াড় স্কিপ করে করে সামনে আগানো হচ্ছিল, যেহেতু ফ্র্যাঞ্চাইজিদের চয়েসের প্লেয়ারদেরকে ওঠানো হবে নিলামে। সো মুস্তাফিজুর রহমানের নামটা যখন ওঠে 101 নম্বর সিরিয়ালে, যখন মুস্তাফিজের নামটা উঠেছিল সেই সময়টায় শুরুতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তারা বিড করেনি। বিড করেছিল চেন্নাই এবং বিড করেছিল রাজস্থান রয়্যালস, ইফ আই এম নট রং, না দুঃখিত, দিল্লি। দিল্লি এবং চেন্নাই তারা বিড করেছে। চেন্নাই বিড করেছে, তারা এর আগের একটা সিজনে মুস্তাফিজের সার্ভিস পেয়েছিল, সেখানে তিনি 9 ম্যাচ থেকে 14 উইকেট পেয়েছিলেন, দুর্দান্ত বোলিং করছিলেন সেই সিজনটায়। পুরো সিজন অবশ্য খেলতে পারেননি, যতটুকু অ্যাভেলেবল ছিলেন খেলেছেন এবং ফ্যান্টাস্টিক পারফরমেন্স তিনি দিয়েছিলেন। সো মুস্তাফিজকে চেন্নাই চেয়েছিল, তারা বিড করা শুরু করে এবং সেই সাথে দিল্লি ক্যাপিটালস তারাও বিড করেছে, কারণ দিল্লিও মুস্তাফিজকে কিন্তু 2 সিজনের জন্য রেখেছিল এবং তার মধ্যে একটা সিজন খুবই ভালো তিনি কাটিয়েছিলেন। সো মুস্তাফিজের জন্য বিডিংটা শুরু হয় 2 কোটি থেকে, শুরু হতে হতে আড়াই 2 কোটি 10-20 করে করে যেতে যেতে শেষ পর্যন্ত 3 কোটিতে পৌঁছে যাচ্ছে, 3.5 কোটির দিকে পৌঁছে যাচ্ছে এবং দিল্লি ক্যাপিটালসের তখন ওভারঅল টাকাই ছিল 5 কোটি 40 লক্ষ বা এরকম কিছু একটা। সো তাদের পুরো টাকা যাওয়ার পর্যন্ত বা 5 কোটি 40 পর্যন্ত তারা বিড করেই গেছে এবং চেন্নাইয়ের টাকা তার থেকে অনেক বেশি ছিল। চেন্নাইয়ের বোধহয় 11 কোটির মতো টাকা ছিল এবং চেন্নাই যখন দেখেছে যে দিল্লি 5 কোটি 40 বলেছে, চেন্নাই যখন 5 কোটি 60 বলে ফেলেছে, তখন দিল্লির আর সেখান থেকে এগিয়ে যাওয়ার উপায় নাই। তারা তাদের সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছে, যতটুকু তাদের অ্যামাউন্ট বাকি ছিল পুরোটা দিয়ে মুস্তাফিজকে নেওয়ার জন্য। সুতরাং তাদের ডেসপারেশনটা কিন্তু বোঝা গেছে সেই জায়গা থেকে। তারপরে চেন্নাই যখন ভেবেছে যে না, আমরা দিল্লির সঙ্গে বিডিং ওয়ারটা জিতে গেছি, আমাদের আর কোনো প্রতিপক্ষ নেই, অকশনিয়ার বলছেন যে আর কেউ কি বিডে যুক্ত হবেন কিনা, 5 কোটি 60 এটা হচ্ছে মুস্তাফিজের দাম। সো আমরা ভেবেছি ওখানে বোধহয় থেমে যাবে, আর কেউ বোধহয় আসবেন না এই লড়াইটায়। হঠাৎ করে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু 5 কোটি 80 একটা বিড দিয়ে বসলো এবং তারপর শুরু হলো চেন্নাইয়ের সঙ্গে কলকাতার এই বিডিং ওয়ারটা। 20 লক্ষ 20 লক্ষ করে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে 7 কোটি 8 কোটি পেরিয়ে 9 কোটি 20 লক্ষতে যখন ঠেকেছে, সেই সময়টায় চেন্নাই সুপার কিংস তারা চিন্তা করলো যে আমাদের 11 কোটিই আছে, তার মধ্যে 9 কোটি 20 লক্ষ যদি আমরা দিয়ে দিই, আমাদের হাতে কিন্তু একেবারেই টাকা থাকে না এবং এত দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার পরও যেহেতু কলকাতারও অ্যাকচুয়ালি 15 কোটি, যেহেতু তাদের হচ্ছে অ্যামাউন্ট বেশি আছে, তারা আমাদের আউটবিট করে যেতে পারে, আমরা আমাদের পুরো অ্যামাউন্ট দিলেও হয়তো তাকে পাবো না। সো সেই জায়গাটায় গিয়ে চেন্নাই সুপার কিংস 9 কোটি 20-এ যখন কলকাতা গিয়েছে, তখন চেন্নাই থেমে গেছে এবং মুস্তাফিজুর রহমান হয়ে গেছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। প্রথমবারের মতো মুস্তাফিজুর রহমান কলকাতায় খেলবেন এবং এর আগে 5টা ভিন্ন ভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে খেলার পর এটা তার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি এই আইপিএলের ভেতরে, অর্থাৎ ঘুরে ফিরে প্রায় প্রত্যেকটা দলেই তিনি কিন্তু খেলে ফেলছেন। এবং মুস্তাফিজের চাহিদাটা যে কি পরিমাণের বেশি সেটা আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ডেফিনেটলি আইপিএল দলগুলো যদি একজন খেলোয়াড়কেও পিক করে, সেটা মুস্তাফিজুর রহমানই হবেন এবং সেটা তিনি হয়েছেন। সো মুস্তাফিজকে যখন কেকেআর পিক করলো 9 কোটি 20 লক্ষ টাকায়, তখন একটা আফসোসও আসলে বাড়ছিল। যে সময়টা মুস্তাফিজের নামটা তোলা হয়েছে 101 নম্বর সিরিয়ালে, ইমাজিন করেন মুস্তাফিজ 70 নম্বর সিরিয়ালে থাকতেন, পাথিরানা থাকতেন 101 নম্বর সিরিয়ালে, তাহলে কি পাথিরানার দাম 18 কোটি আর মুস্তাফিজের দাম মাত্র 9 কোটি 20 লক্ষ টাকা হতো? আমার কাছে মনে হয় ব্যাপারটা উল্টো হয়ে যেতে পারতো, কারণ মুস্তাফিজের চাহিদা কি পরিমাণ সেটা বোঝা গেছে। দিল্লি তাদের সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছে এবং তারপর তো শেষ পর্যন্ত ওই চেন্নাইও প্রায় তাদের ওভারঅল বাজেটের শেষ প্রান্ত পর্যন্ত এগিয়ে গিয়েছিল বিড করতে করতে, শেষ পর্যন্ত তারা কেকেআর সাথে পেরে ওঠে নাই, কারণ টাকা তাদের এনাফ ছিল না। সো আমার কাছে অন্তত মনে হয় যে মুস্তাফিজ যদি সিরিয়ালে 70-এ থাকতেন, পাথিরানা যদি 101-এ থাকতেন, মুস্তাফিজের দামটা মোস্ট লাইকলি 10 কোটি 12-13 কোটি ছাড়িয়ে হয়তো চলে যেতে পারতো। পাথিরানা যে অ্যামাউন্টটা পেয়েছেন তার কাছাকাছি একটা অ্যামাউন্ট পর্যন্ত হয়তো দলগুলো যেত মুস্তাফিজের সার্ভিসটা পাওয়ার জন্য। বাট ইন এনি কেস মুস্তাফিজ রেকর্ড করেছেন বাংলাদেশের পক্ষে প্রথম একজন ক্রিকেটার যিনি এত বেশি দামে আইপিএলে বিক্রি হয়েছিলেন। সো ওই জায়গাটা থেকে মুস্তাফিজ একটা রেকর্ড করেছেন এবং সেই সাথে ষষ্ঠ
ফ্র্যাঞ্চাইজিতে তিনি আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সে প্রথমবারের মতো। এখন দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে পুরো সময়ের জন্য এনওসি দেয় কিনা। অন আ সাইড নোট, বাংলাদেশের আর কোনো ক্রিকেটার কি তাদের নাম নিলামে উঠিয়েছেন কিনা বা উঠেছিল কিনা সেই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, আলোচনাটা খুবই শর্ট। আসলে মুস্তাফিজ ছাড়া বাকি যে 6জন ক্রিকেটার ছিলেন তাদের মধ্যে মাত্র একজনের নামই উঠেছিল ওই অ্যাক্সেলারেটেড রাউন্ডের মধ্যে, সেটা হচ্ছে তাসকিন আহমেদের নাম। তবে আনফর্চুনেটলি তাকে কোনো দলই বিড করেনি। 75 লক্ষ টাকা তার বেস প্রাইস ছিল, কেউ তাকে কেনার জন্য ইন্টারেস্ট দেখায়নি। অর্থাৎ মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের আরও একজন ক্রিকেটারই মাত্র ছিলেন যার নামটা উঠেছিল নিলামে। বাদ বাকি যে ক্রিকেটাররা ছিলেন তানজিম সাকিব, শরীফুল, নাহিদ রানা, রিশাদ এবং রাকিবুল, তাদের কারো নাম নিলামেই ওঠেনি। অর্থাৎ নিলামের অকশনের মূল পর্বটাতে অ্যাক্সিলারেটেড রাউন্ডে সেখানে আর ওঠেইনি, তাদের নামটা ওই লিস্টেই থেকে গেছে। সো ওভারঅল মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন এবারের আইপিএলেও এবং একটা রেকর্ড তো করেছেনই। তার এই সময়টাই এসে তার পিক টাইম আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয়বারের মতো একটা পিক তিনি করছেন তার ক্যারিয়ারে। সেই সময়টাতেই কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুরের সার্ভিসটা নিয়েছে। লড়াইটা এটা দেখতেও মজা হবে যে মূল একাদশে আসলে কে জায়গা পান, পাথিরানা নাকি মুস্তাফিজ। 18 কোটির পাথিরানা আসলে বেশি সুযোগ তো পাওয়াই উচিত তার, কারণ দেখে তো মনে হয় যে তাকে কেনার জন্য কলকাতা ডেসপারেট ছিল। বাট আমার কাছে মনে হচ্ছে মুস্তাফিজ আগে সুযোগ পাবেন, পাথিরানা মুস্তাফিজ না থাকলে সুযোগ পাবেন, আমার কাছে অন্তত এটা মনে হচ্ছে। যদিও পাথিরানার দাম 18 কোটি, মুস্তাফিজের দাম 9 কোটি। রিজনটা আমি এই কারণেই বললাম যে মুস্তাফিজ তিনি যদি সিরিয়ালে আগে থাকতেন মোস্ট লাইকলি তিনি 18 কোটির প্লেয়ারটা হতেন, আর পাথিরানা হয়তো হতেন 9 কোটির প্লেয়ারটা। এখন আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন, মুস্তাফিজকে কেকেআরে দেখে আপনাদের কেমন লাগছে। ওভারঅল মুস্তাফিজুর রহমানের এই অকশন ওয়ার্ডটা আপনারা কীরকম এনজয় করলেন, এবং আসলেই কি আপনাদের মনে হয় যে যদি ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে টাকা থাকতো এবং মুস্তাফিজ যদি সিরিয়ালি আর একটু উপরের দিকে থাকতেন তার নামটা, তাহলে কি তিনি আরও অনেক বেশি দামে যেতেন কিনা, তার চাহিদাটা আসলে কোন লেভেলে আছে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।